বাংলা কি জঙ্গিদের সবথেকে নিরাপদ আশ্রয়স্থল? স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্নটা উঠছে দেশের বিভিন্ন রাজ্যে। তার কারণ হচ্ছে অবশ্যই যে বাংলাদেশি একজন জঙ্গি যেভাবে নথিপত্র ছাড়াই ভারতে পশ্চিমবঙ্গে প্রবেশ করলেন এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করে যেভাবে বিগত 10 বছর ধরে তিনি মুর্শিদাবাদের হরিহর পাড়ায় ছিলেন, তারপরেও কেন গোয়েন্দারা জানতে পারলো না, বাংলার গোয়েন্দারা বা মুর্শিদাবাদ পুলিশ কেন জানতে পারলো না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই মুর্শিদাবাদ পুলিশের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে। একজন বহিরাগত তিনি কিভাবে 10 বছর একটা এলাকায় রইলেন, কিভাবে সেখানকার মাদ্রাসাগুলিকে ব্যবহার করে জঙ্গি মডিউল ছড়িয়ে দিলেন, কিভাবে তিনি শিক্ষকতা করছিলেন দীর্ঘদিন, তারপরও মুর্শিদাবাদের হরিহরপাড় থানা কেন কিছু টের পেল না, তা নিয়েই কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং শুধু তাই নয়, প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, তার কারণ হচ্ছে অসম পুলিশ যখন বাংলার পুলিশ সমস্ত কিছু জানতে তারা ব্যর্থ হলো, ঠিক তখন অসম পুলিশের এসটিএফ তারা সে দুই জঙ্গিকে মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার করলো। এবার আমি সরাসরি আমাদের প্রতিনিধি অঞ্জনদার কাছ থেকে জানবো যে অঞ্জনদা, এই যে বাংলাদেশ থেকে যে জঙ্গি প্রায় মুর্শিদাবাদে 10 বছর ধরে তিনি এই এলাকাতে ছিল এবং ভোটের নামের তালিকা তার নাম রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলার পুলিশ কেন জানতে পারলো না একজন বহিরাগত জঙ্গি 10 বছর, একটা দিন নয়, 10টা বছর তিনি মুর্শিদাবাদের হরিহর থানার অধীনে তিনি ছিলেন, সেই জায়গাতে তার মুর্শিদাবাদের হরিহর থানার কতটা ব্যর্থতা? দেখো, বাংলাদেশ থেকে এসে 10 বছর ধরে হরিহর পাড়ায় ডেরা নিয়েছিল সাবসেট, তারপরেও কেরলে কাজে গিয়ে সেখান থেকে গ্রেপ্তার করে আসাম এসছে। জঙ্গি সংগঠন আল কায়দার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার অন্যতম সদস্য। আর বাংলাদেশি মোহাম্মদ সাদ ওরফে, হ্যাঁ, আমরা অযোধ্যা একটু থামাবো তোমাকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গ পুলিশ এবং অসম পুলিশের আরো একটি দল আজকে সেই যে ধৃত জঙ্গি সাদের যে মুর্শিদাবাদের বাড়ি, সেই মুর্শিদাবাদের বাড়িতে হানা দিয়েছে। এই মুহূর্তে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদের যে তিনি যেখানে হরিহরপাড়া বিধানসভা এলাকায় যেখানে বাস করতেন, সেখানে এই মুহূর্তে পুলিশ হানা দিয়েছে, আবারও সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। হ্যাঁ, যেমনটা বলছিল অঞ্জনদা। দেখো, মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোটার তালিকায় নাম রয়েছে জঙ্গি সাবশেখের নাম। খিদিরপুর অঞ্চলে কেদারতলা গ্রামে প্রায় 10 বছর ধরে থাকতেন বাংলাদেশের বাসিন্দা সাবশেখ। তার কাকার বাড়িতে দীর্ঘদিন ধরে থাকছিলেন। ধৃত জঙ্গি বলে দাবি পরিবারে। শুধু বাড়িতে থাকায় নয়, বানিয়ে ফেলেছিলেন ভোটার কার্ড, আধার কার্ডও। হরিহরপাড়ায় যে আত্মীয়ের বাড়িতে থাকছিলেন সাবশেখ, সেই পরিবারের সদস্যদের দাবি 10 বছর আগে সে কোনো কাগজপত্র ছাড়াই এদেশে এসেছিল, তারপর আর এদেশ থেকে সে যায়নি, এখানেই থেকে গিয়েছে। কিছুদিন নওদা থানার পিঁপড়েখালি এলাকায় বোরখার দোকানে কাজ করছিল। তার না চলার কারণে একবার কেরালায় চলে যায়। সম্প্রতি সেখান থেকে পরিবারের দাবি আসাম ও পুলিশ গ্রেপ্তার হয় সাবশেখ। যদিও সাবশেখ অপরাধী মানতে নারাজ পরিবারের সদস্যরা। রবিবার সেই খবর পেয়ে সাবশেখ হরিহরপাড়া কেদারতলা যে বাড়িতে থাকতো, সেই বাড়িতে যায় থানার পুলিশ, কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। গত বুধবার পরে জঙ্গির সঙ্গে গ্রেপ্তার হন হরিহরপাড়ার আরো 2 ব্যক্তি। আসাম এসটিএফ এর হাতে ধৃত 8 জনের মধ্যে আরো একজন হরিহরপাড়া বাসিন্দা পরিচয় মেলায়। সবাই আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এখন প্রশ্ন যে এই যে জঙ্গি সংগঠন যে হরিহরপাড়ায় অর্থাৎ মুসলিম অধ্যুষিত এলাকায় যে সমস্ত মসজিদ গুলো রয়েছে, যেখানে পড়াশোনা হয়, সেখানে কিন্তু তাদের ডেরা। এই ডেরার মাধ্যমে তারা ছাত্রছাত্রীদের কিন্তু শিক্ষা দিত। আর এই মাস্টার ম্যান ছিল এই শেখ। এখন ব্যাপার হচ্ছে পুলিশ কেন জানতে পারেনি, তারও কারণ আছে। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ জেনে শুনেও কোনো কিছু করে না। যদি বাংলাদেশ থেকে যারা এসছে, যদি পুলিশের মদত না থাকে, সরকারি কর্মচারীদের মদত না থাকে, তাহলে ভোটার লিস্টে নাম তোলা কিন্তু কখনোই সম্ভব নয়। আধার কার্ড বানানো কখনো
সম্ভব নয়। আমরা আরো একটা ব্যাপার দেখছি, আজকে দেখলাম যে ওপার থেকে মানে পাসপোর্ট ভিসা নিয়ে যারা এসছে অর্থাৎ ডুপ্লিকেট, তারা কিন্তু এদেশে এসে টিপ নিচ্ছে, টিপে ব্যবহার করছে। তাই এগুলো তো পুলিশ জানতে পারে, কিন্তু পুলিশ জানে না, কারণ যেহেতু এটা হচ্ছে সংখ্যালঘু, পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকায় বসবাস, আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের ভোটের উপরেই কিন্তু নির্ভর করে, যার জন্য কিন্তু এটা শুনেও কোনো ব্যবস্থা নিতে পারে না, যার জন্য আজকে বাংলার মুখ পুড়ছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যেমন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এমনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও, তার তিনি জানতে পারবেন না এত বড় ঘটনা, এটা তার ব্যর্থতা। আর তাই যদি ব্যর্থতা হয় তাহলে উচিত কেবল স্বরাষ্ট্র দপ্তর, তিনি যদি চালাতে না পারেন সেখান থেকে সরে যা, বিরোধীরা বলছেন। সেক্ষেত্রে এত বড় পশ্চিমবঙ্গের যে জঙ্গি সংগঠনের ঘাঁটি, দেখো গতকাল কাশ্মীর থেকে এসছে জঙ্গি সংগঠন, কোথায় ধরা পড়লো? কলকাতা। কেন? এই যে জঙ্গি সংগঠন নেটওয়ার্ক, তাদের কিন্তু একদম আশ্রয় স্থল কিন্তু পশ্চিমবঙ্গ। যদি অবিলম্বে পশ্চিমবঙ্গের পুলিশ এই জঙ্গিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নেয়, তাহলে কিন্তু বাংলা কিন্তু আগামী দিনে বিপজ্জনক জায়গায় পৌঁছাবে। হ্যাঁ অঞ্জনদা, যে প্রশ্নটা তোমাকে আরেকবার করব, দেখো গতকাল জম্মু কাশ্মীর পুলিশ তারা বাংলায় আসলো এবং বাংলার পুলিশকে সঙ্গে নিয়ে একটা তল্লাশি চালালো। সেখানেও একজন পাকিস্তানে পাকিস্তানে তিনি গিয়েছিলেন দীর্ঘদিন, সেখানে তিনি ট্রেনিং নিয়েছেন, তারপর তিনি ভারতে প্রবেশ করলেন। প্রায় 1 বছর তিনি ভারতে কলকাতায় ছিলেন এবং কলকাতার একাধিক জায়গা, ভিক্টোরিয়া, জাদুঘর, এই যে জায়গাগুলিতে ঘুরলেন। অর্থাৎ ভারতের স্থাপত্য যে শিল্পগুলো রয়েছে সেই শিল্পের কিন্তু নকশা ইতিমধ্যেই পাকিস্তানের কাছে পৌঁছে গেছে। অন্যদিকে যেটা অসম পুলিশের দাবি, বা অসম পুলিশের যারা এসটিএফ এর যারা গোয়েন্দারা, যারা এই মুহূর্তে বাংলা সহ বিভিন্ন রাজ্যে তল্লাশি করছেন, সেই তল্লাশিতে বেশ কয়েকজন জঙ্গির নাম উঠে এসছে, সেখানেও তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। কি বলবে, কেন পশ্চিমবঙ্গে এই যে দেখো যে জঙ্গিদের যারা গ্রেপ্তার করা হচ্ছে, সে কেরলেই হোক, সে তোমার হচ্ছে অসমেই হোক, সে উত্তরপ্রদেশেই হোক, সে তোমার হচ্ছে দিল্লিতেই হোক না কেন, সব জায়গায় শেষে গিয়ে নাম জড়াচ্ছে বাংলার, কেন? দেখো বাংলায় নাম জড়ানোর প্রথম ও প্রধান কারণ হচ্ছে বাংলা কিন্তু কোন রকম ভাবে এই যে সীমান্ত পেরিয়ে যে সমস্ত জঙ্গি সংগঠন পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, এখানে সরকারি মদতে যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছে তাদের মাথায় হাত রয়েছে। ফলে কি বলতো, অল্প সময়ের মধ্যে কিন্তু ভোটার লিস্টে নাম তুলে ফেলছে, আধার কার্ড তৈরি করতে পারছে। বাইরের রাজ্যে কিন্তু এইটা কিন্তু সহজে করতে পারে না, আর করতে পারে না বলেই তারা কিন্তু সেদিকে মানে একদম রিস্ক নিতে পারে না। আর পশ্চিমবঙ্গে এসে কিন্তু খোলামখুচির মতো সেখানে তৈরি করছে আধার কার্ড, জালিয়াতি করছে তোমার ভোটার কার্ড, জালিয়াতি করে নিচ্ছে পাসপোর্ট। এই যে অঞ্জনদা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, যেমনটা বলছিলে। দেখো এই যে জঙ্গি সংগঠনগুলো যখন বিনা বাধায় পশ্চিমবঙ্গে এসে ঘোরাফেরা করছে, পুলিশ প্রশাসন তাদের খোঁজ খবর রাখছে না, বা খোঁজ খবর নিয়েও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এই জন্যই কিন্তু তাদের জঙ্গিদের কিন্তু শক্ত ঘাঁটি হয়ে গেছে পশ্চিমবঙ্গ। আর একেবারেই আরেকটা কারণ হচ্ছে যে জঙ্গিরা বুঝে গিয়েছে পশ্চিমবঙ্গে যদি এই সমস্ত হরিহরপাড়া বলো, মালদা বলো, ক্যানিং বলো, কলকাতায় পাকসাগর বলো, এই সমস্ত জায়গায় জঙ্গি সংগঠনের লোকেরা যদি দীর্ঘদিন আশ্রয় নেয়, তাদের কিন্তু খোঁজ খবরও কিন্তু রাখে না সরকার, যার জন্য পুলিশও তাদের নাগাল পায় না, কারণ গ্রেপ্তার করার সাহসও তাদের নেই। এই জন্যই কিন্তু এই পশ্চিমবঙ্গটাকে তারা বেছে নিয়েছে। একেবারেই কিন্তু ভয়ানক হবে।
একেবারেই অঞ্জনদা আমাদের সঙ্গে ছিলেন, অনেক ধন্যবাদ। মুর্শিদাবাদের যে জঙ্গি ধৃত সাদ, সেই সাদ হচ্ছে 10 বছর ধরে বাংলার মুর্শিদাবাদে ছিলেন, অর্থাৎ বাংলার এই মুর্শিদাবাদ থেকে বহু জঙ্গি মডিউল কিন্তু তিনি ইতিমধ্যেই তৈরি করে ফেলেছেন। আসাম পুলিশের এসটিএফ এই সাদকে গ্রেপ্তার করার পরে, এই সাদকে টানা জেরা করার পরে কিন্তু বহু তথ্য পেয়েছেন এবং বাংলাদেশের বেশ কয়েকটি জায়গাতে তার যে মগজ ধোলাইয়ের কাজ, সেই মগজ ধোলাইয়ের কাজ চলছিল। সেখান থেকেও বেশ কয়েকজন জঙ্গি তারা ট্রেনিং নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু ছড়িয়ে গিয়েছেন। এখন অসম পুলিশের এসটিএফ এর প্রধান কাজ হচ্ছে এই সাদের থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা মগজ ধোলাই হয়ে জঙ্গি দলের নাম লিখিয়ে গোটা ভারতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তাদেরকে গ্রেপ্তার করাই হচ্ছে অসম পুলিশের প্রধান কাজ। এবং সেই কাজ যে অনেক কঠিন তা কার্যত মেনে নিচ্ছেন অসম পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা। এখন দেখার যে এই সাতকে গ্রেপ্তার করার পরে এনআই এর গোয়েন্দারা বা সেন্ট্রাল আইবি এই যে গোটা 10 বছর ধরে বাংলাতে যেভাবে জঙ্গি মডিউল তৈরি করেছে এই সাদের নেতৃত্বে, এই সাদের সঙ্গে কিন্তু বাংলাদেশের আনসারুল্লাহর যে বাহিনী, তাদের একটা প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে। এই প্রত্যেক জঙ্গি টিমের যারা নেটওয়ার্ক যারা এখানে রয়েছে, এই দেশে রয়েছে, তাদের গ্রেপ্তার করতে এখন জাতীয় তদন্তকারী সংস্থা কি ভূমিকা নেয়, এখন সেটাই দেখার বিষয়। এখন নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতির পর ফিরে আসি আমরা অন্য কোনো খবরে। সঙ্গে থাকুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়।